আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন আমার এই ব্লগ চ্যানেলটি দেখছেন তাদের সকলকে সালাম। রমজান মাস যেন সকলের ভালো কাটে আর ঈদ যেন সকলের সুখের আর শান্তির হয়। বন্ধুরা, আজকে আমি আবার এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি, উঠেই আগে ছাদে এসে গেছি। ছাদে এসে আমি আপনাদেরকে প্রকৃতির কিছু দৃশ্য দেখাচ্ছি। এই সময় এত ভালো লাগে দৃশ্যটা। এখন 6টা বাজে, তো শুধু পাখিদের কলরব আপনারা শুনতে পাবেন আর আমার খুব ভালো লাগে শুনতে। তো আমি ছাদে এসেছি। ছাদটা খুবই নোংরা হয়েছে। আগের দিনকে ঝড় হয়েছিল আর বৃষ্টি হয়েছিল, সেজন্য আরও বেশি নোংরা হয়ে গেছে। তো ভাবলাম একটু সকাল সকাল উঠে ছাদটা পরিষ্কার করে নেব। তো প্রথমেই আমি আপনাদেরকে একটু দৃশ্য দেখিয়ে দিলাম। এবার আমি ঝাড় দিতে শুরু করলাম। ছাদটা আমাদের খুবই বড়, তো এত বড় ছাদ হয়তো আমি পুরোটা ঝাড় দিতে পারবো না, কারণ আরও অনেক আমার কাজ রয়েছে যেগুলো আমাকে সারতে হবে। তো কিছুটা আমি পরিষ্কার করে নেব। ছাদে অনেক পাতা জমেছিল। ফলসা গাছ আছে, সেই ফলসা গাছের পাতা ঝরে পড়েছিল অনেক দিন থেকে, যেটা পরিষ্কার করা হয়নি। সেই পাতাগুলোকে আমি একটা বালতিতে জড়ো করে নিলাম। এগুলো সার হবে, গাছ বসাবার সময় এগুলো কাজে লাগবে। তো আমি এরকম পাতা বা সবজির খোসা ফেলে দিই না, বালতিতে রেখে দিই, আর গাছ যখন বসাই তখন ওগুলো ব্যবহার করে নিই বা মাটির সাথে মিশিয়ে দিই। দিলে কি হবে, আরও ভালো বেশি মাটিটা উর্বর হবে। আমি ছাদের এই নোংরাগুলো কোনো দিন ফেলে দিই না, এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এগুলো খুব ভালো একটা সার হিসাবে ব্যবহার হয়। গাছ আমার খুব ভালো লাগে, গাছের কেয়ার করতেও খুবই ভালো লাগে। কিন্তু আমাদের এখানে প্রচুর হনুমান, যে কোনোই গাছ বসায় না কেন নষ্ট করে দেয়। সেই জন্য আমি সেরকম গাছ বসাতে পারি না। তো আমাদের এত বড় একটা ছাদ রয়েছে, ছাদ বাগান করার আমার খুব ইচ্ছা, কিন্তু জানি না আল্লাহ পাক আমার এই ইচ্ছা পূরণ করবে কি না। তো এতই হনুমান যে আমি কোনো কিছু বসাতে পারি না। দেখি কি হয়, যদি আমার নসিবে থাকে তো অবশ্যই একদিন আমি এই ছাদটিকে ছাদ বাগান করে নেব, ফুল ফল আর সবজিতে ভরিয়ে দেব। আমার চোখে সবসময় ভাসে যেই ছাদে ছাদ বাগান হয়ে আছে। কেন জানি না, আমি সবসময় দেখতে পাই চারিদিকে গাছই গাছ। তো আল্লাহ পাকই জানে কি হবে। তবে এটা আমার একটা খুবই বড় একটা স্বপ্ন যে আমি ছাদে ছাদ বাগান তৈরি করব। যাক, এবার আমার ছাদ পরিষ্কার করা হয়ে গেছে কিছুটা। এবার আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি। ওপর থেকে সিঁড়িগুলো মুছে মুছে নিচে নামছি। আমি দোতলায় সব মুছে নেব, আর নিচের দিকে এখন মুছবো না, সিঁড়িগুলো মুছবো আর দোতলার দালান আর সোপার কাছটাই পরিষ্কার করে নেব। কারণ এখন রোজার মাস, সবগুলো তো এখন একসঙ্গে করা যাবে না। সংসারে আরও অনেক কাজ রয়েছে, সেগুলোকে সারতে হবে। দেখুন, আমি পরিষ্কার করে নিয়েছি আর সোপাটাকে গুছিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলোতে আমাদের কাঁচ লাগানো, কাঁচের ভিতর থেকে কত সুন্দর লাগে গাছপালা দেখতে। আমার খুব ভালো লাগে যখন সোপায় বসে থাকি আর গাছগুলোকে দেখি, সত্যি আমার মনে একটা শান্তি ফিরে আসে। কেন কি জানি গাছকে আমার এত কেন ভালো লাগে। যাই হোক, এবার আমার কাজ মিটে গেছে, আমি নিচে নেমে যাচ্ছি, যাব সোজা উঠানে। সেখানে এক দিদি এসেছেন, ওনার কাছে শাক আছে, হিমচে শাক বলে যেটাকে, আপনারা কি বলেন আমি জানি না। ওই শাকের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, বেসন দিয়ে ওটাকে বড়া করা হয়। তা আমি ওনার থেকে নেব। উনি চেঁচে চেঁচে বলছে এই যে এটা হিমচে শাক, এই শাকের পাতাগুলো নিয়ে বড়া করব আজকে। 5 টাকা আঁটি, আমি 1 আঁটি নিলাম, নিয়ে ফিরে আসলাম। আর আমার ছেলেটার একটু শরীরটা খারাপ ছিল, তো আমাদেরই গাছের ডাব ছিল, আমি সেই ডাবটা কেটে দিচ্ছি ওকে দেবার জন্য। ওর পেটে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য ওকে বললাম একটা ডাব কেটে দিচ্ছি, ডাবের পানিটা খা।
ও ডাবের পানিটা খেয়ে নিল। এদিকে আমি দুটো নারকেল নিয়েছি, নারকেলটাকে খোসাটা ছাড়িয়ে নেব, কারণ আজকে আমি দুধ সেমাই বানাবো নারকেলের। তো আপনাদের সবার ওখানে তো নারকেল পাওয়া যায় না, তবে আমাদের এখানে আমাদের নিজস্ব নারকেল গাছ রয়েছে, সেখান থেকে আমরা নারকেল পেয়ে থাকি, আমাদের কোনো অসুবিধা হয় না। তবে দুধ সেমাই বানানোর জন্য দুধ দিয়েও বানানো যায়, গরুর দুধ দিয়ে। আমি বানাবো নারকেলের দুধ দিয়ে। তো নারকেলটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটা একদম গাছ পাকা নারকেল, গাছ থেকে পড়েছে। আমি ভালো করে এটাকে ছাড়িয়ে নিয়ে তারপর ভেঙে নেব। নারকেলের ভিতরে পানি রয়েছে, পানিটা একটা গ্লাসে নিয়ে নিলাম। ছেলে যদি খায় ওকে দেব। এবার আমি বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি। দেখুন চিকু কেমন শুয়ে আছে গাছের তলায়, দেখতে কত সুন্দর লাগে। এদের কাণ্ডগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এদিকে শেফা রানী বসে আছে। যাই, এবার বাড়ির ভিতরে চলে যাই। বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমার গোসল করাও হয়ে গেছে, নামাজ পড়ে নিয়ে এবার আমি নারকেলগুলোকে কুড়ে নিচ্ছি। প্রথমে নারকেলগুলোকে আমি কুড়ে নেব, কারণ এটা একটা কঠিন কাজ। এটা কুড়ে নিয়ে দুধটাকে বার করে নেব। নারকেল কোড়া হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে আর একটু একটু করে পানি দিয়ে দুধ বার করে নেব। আমি মিক্সিতে দিয়ে দুধ বার করে নিই, তাতে দুধটা আরও ঘন হয়, তো এটা আরও খুব ভালো হয়। একটু একটু করে পানি দিয়ে এরকম পেস্ট বানিয়ে নিয়ে তাতে আরও একটু পানি মিশিয়ে দুধটাকে আমি বার করে নেব। পানি দিয়ে নারকেলের পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে দুধটাকে আমি বার করে নিচ্ছি একটা বড় জায়গাতে। প্রায় এটা হবে 2 লিটারের বেশি, এই 2.5 লিটারের মতোই হবে। ধরুন এখানে আমি 100 গ্রাম সেমাই নিচ্ছি। এই সেমাইটা ভালো করে একটু গুঁড়ো করে নিলাম, মানে ছোট ছোট টুকরো করে নিলাম। নিয়ে এটাকে একটু হালকাভাবে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। প্রথমে আগে এটাকে ভেজে নেব, তারপরে ঘি দিয়ে ভাজবো। আজকে বানাবো কাস্টার্ড সেমাই। তো সেমাইটাকে ঝরঝরে করে ভেজে নিলাম, তারপরে 2 চামচ ঘি দিয়ে আরও ভালো করে ভেজে নেব। তবে কম আঁচে ভাজবেন, জোর আঁচে না বা মাঝারি আঁচেও না। সেমাই সবসময় কম আঁচে ভাজবেন। কম আঁচে সেমাইটাকে ভেজে নিচ্ছি। এই 2 থেকে 3 মিনিট হবে এরকম ভাজবো। ভেজে নিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখছি। এবার দুধটা নিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি। দারুচিনি, তারপরে লবঙ্গ, এলাচ দিলাম। আর এখানে মাখানা কিছু নিয়েছি, এটাকে আমি মিক্সিতে ক্রাশ করে নিয়ে মিশিয়ে দেব। মাখানা দিলে সেমাইয়ের টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যায়, যদি থাকে আপনাদের দিতে পারেন। এদিকে একটা বাটিতে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, আর এতে একটু পানি মিশিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে এগুলোকে রেডি করে রাখতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি। কাস্টার্ড পাউডারটাকে আগে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। নারকেলের দুধকে বেশি ফোটাবো না, বেশি ফোটালে আমি দেখেছি কেটে যায়। তো সেই জন্য সব কিছু আগে রেডি করব, তারপরে ওটাকে একবার ফুটিয়ে নেব। এদিকে একটু হালকা গরম পানি নিয়েছি, তাতে 2 টেবিল চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ভালো করে গুলে নিয়ে নারকেলের দুধের সাথে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, মাঝারি রেখেছি। এইভাবে নাড়তে নাড়তে একটু ফুটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়ব। চিনিটা এখন দেব না, আগে দুধটাকে একটু ফুটতে দেব। দুধ ফুটে উঠেছে, এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করব। এবার চিনি দিলাম। এখানে আমি একটা মাপ নিয়েছি 120 গ্রাম। আর একটু চিনি আমি দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। প্রায় এখানে আমি 200 গ্রামের মতো চিনি দিয়েছি। আর 1 চুটকি লবণ দিলাম
মিষ্টি জাতীয় খাবারে এক চুটকি লবণ দিলে খাবারের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, এটা আমি সবসময় আপনাদের বলে থাকি। চিনিটা ভালো করে মিশে যাওয়ার পর সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা ভালো করে মিশিয়ে দিয়ে একটুখানি ফুটে উঠবে, কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। দেখুন সামান্য ফুটে উঠেছে। এবার কাস্টার্ড পাউডারটা আমি ভালো করে গুলে নিচ্ছি, কারণ কাস্টার্ড পাউডার একটু জমে যায়, তো এটাকে ভালো করে গুলে নিয়ে তারপরে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করবেন, তারপরে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবো একটু ঘন হয়ে গেছে, প্রায় 5 মিনিট কি 6 মিনিট এইভাবে নাড়তে থাকবো। তারপরে একটু ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। আমার কাস্টার্ড সেমাই একদম রেডি। আপনারা চাইলে এতে ড্রাই ফ্রুটও দিতে পারেন, তাতেও আরও অনেক ভালো লাগবে। আমি একটা বোলেতে ঢেলে নিচ্ছি, কিছুটা সার্ভিং বোল নিয়েছি, তাতে ঢেলে নিলাম। ইফতারের সময় এটা কাজে লাগাবো। দেখুন এবার এটা ঠান্ডা হতে দিচ্ছি। নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো। এদিকে একটা মোটা ধরনের পাত্র নিয়েছি, তাতে 2 টেবিল চামচের মতো ঘি দিলাম। আমি গাজরের পায়েস বানাবো। 4টে এলাচ দিলাম। তারপরে একটা মাঝারি সাইজের গাজরকে কুচি করে রেখেছি, মানে গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার গাজরটাকে ভালো করে ভাজতে হবে। ঘিয়ের সাথে খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে মাঝারি আঁচে। কন্টিনিউ এইভাবে নাড়বো। নাড়তে নাড়তে গাজরের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তখন 1 লিটার দুধ দিয়ে দেব। দুধটা ফুল ফ্যাট যুক্ত দুধ, আর এটা ফুটিয়ে রেখেছিলাম। দেখুন দেখি বুঝতে পারছেন গরম দুধ। এটা আমি একটু আগেই ফুটিয়েছি। আর এতে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল 60 গ্রাম নিয়েছি, তা থেকে আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম, আর 1 ভাগ আমি পেস্ট করব আলাদা, সেটা রেখে দিয়েছি। এটা ফুটছে, ততক্ষণ বাকি কাজটা করে নিই, আর মাঝে মাঝে ওটাকে আমি নাড়াচাড়াও করে দেব। এদিকে একটা কড়াতে সর্ষের তেল নিয়েছি 2 টেবিল চামচ, আর একটা মিক্সিং জারে পেঁয়াজ, একটা ছোট টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে তেলেতে 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরা আর একটু হিং দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমি রান্না করব ছোলে মশলা। ছোলে মশলাটা কি বলবো, খুবই টেস্ট হয়েছে, তো আপনারা একটু ভালো করে ফলো করবেন। দেখুন কষাতে কষাতে এর মশলাটা একেবারে শুকিয়ে গেছে। মশলার মধ্যে যে পানিটা ছিল শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এবার মশলা দেব হলুদ, লঙ্কা, লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম, কারণ এইখানটা একটু পানির দরকার হচ্ছিল। তারপর 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। আবার একটু পানি দিলাম। পানি দিয়ে এইভাবে কষাতে হবে, তবে কষানোটা ভালো হবে, মশলাটা খুব ভালোভাবে কষবে। এবার দিলাম 1 চামচ ছোলে মশলা। এই মশলাটা সব জায়গায় পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। এই মশলাটা দিলে কিন্তু ছোলের টেস্টটা কিন্তু খুব দারুণ এসে যায়, তো অবশ্যই আপনারা দেবার চেষ্টা করবেন। ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। যে কোনো রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে, তো মশলাটা কষাতে অবশ্যই ভালো করে হবে। এদিকে ছোলা আর আলু একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, আর ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলা কি সিদ্ধ করলে কালো হয়ে যায়, মানে যে পানিটা থাকে সেই পানিটা একদম কালো হয়ে যায়, তো ছোলাটাকে আলুটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম, আর আলুটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম, নিয়ে এতে মিশিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে এইভাবে কষতে থাকবো। একটু একটু করে পানি দিয়ে এইভাবে কষিয়ে নেব। আমি বলি প্রায় যে কষানোর উপরে ডিপেন্ড করে যে কোনো রান্নার স্বাদ, তো কষানোটা অবশ্যই আপনারা ভালো করে করবেন। আর একটু একটু করে পানি দিয়ে কষানোর পর শেষে একটু পানি দিলাম। এবার এটাকে আমি একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করব। প্রায় ধরুন এটা 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব। আর এতে আমি একটু ধনে পাতা দিয়েছি, আর শেষে আর 1/4 চামচ গরম মশলা দিয়েছি, যেটা পজ করা ছিল আমার ক্যামেরাটা, মানে ফোনটা, তার জন্য দেখানো হয়নি। তো শেষে একদম গরম মশলা আর ধনে পাতা দেবেন।
আমার রেডি হয়ে গেছে ছোলে মশলা, আমি তুলে নিলাম ইফতারি করার জন্য। এদিকে আমি গাজরের পায়েসটা দেখে নিলাম, চাল একেবারে গলে গেছে। আমি যে চালটা তুলে রেখেছিলাম তাতে একটু দুধ মিশিয়ে পেস্ট করে নিয়ে তারপর আবার এটাকে মিশিয়ে দিলাম, এটাকে ফুটতে দেব। এটাকে বেশ ভালোভাবে ফুটে উঠলে, এটা কাঁচা ভাবটা চলে গেলে তারপরে চিনি দেব। দেখুন এর কাঁচা ভাবটা চলে গেছে। এবার চিনি দিচ্ছি, 120 গ্রামের মতো চিনিটা দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। চিনি দিলে এটা একটু পাতলা হয়ে যাবে, তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঘন করব। আর 1 চুটকি লবণ দিলাম। এবারে নাড়তে নাড়তে এটাকে রান্না করব। কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে এটা সেহরিতেও খাওয়া হবে আর ইফতারিতেও খাওয়া হবে। সময় বলুন বা পায়েস বলুন, এগুলো সেহরিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ইফতারিতেও ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। এটাকে নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে পরিবেশন করব। আর ওপরে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এদিকে ছোলে মশলা খাবার জন্য আমি পরোটা বানিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি লবণ আর একটু তেল দিয়ে মেখে নিয়েছিলাম, আর 4 ভাঁজ করে পরোটা করে নিচ্ছি। সাদা তেল দিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে তুলে নেব। 2 পিঠ আগে আমি সেঁকে নেব, তারপরে সাদা তেল একটু একটু করে দিয়ে ভেজে নেব। এই পরোটাটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা সিম্পল পরোটা, বাড়িতে প্রায় বানানো হয়, তো আমি ভাবলাম এরকমই বানিয়ে নিই। রোজ রোজ ছাঁকা তেলে খাওয়ার থেকে এইরকম খেলে শরীরের জন্য খুবই ভালো, কারণ আমরা রোজার মাসে তেলের জিনিস বেশি খেয়ে থাকি। তেলে ভাজা, চপ, পেঁয়াজি কত কী খায়, তো পরোটা যদি আমরা ছাঁকা তেলে খাই আরও ক্ষতি করবে। সেজন্য একটু একটু তেল দিয়ে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। পরোটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। একটু চেপে চেপে ভাজবেন যাতে কালারটা একটু ভালো আসে। হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম প্লেটে। পরোটা আর ছোলের সাথে এটা পরিবেশন করব। পায়েসটাও নিয়ে নিয়েছি, আর কাস্টার্ড সেমাইটাও ঠান্ডা হয়ে গেছে। আমি ইফতারি করার জন্য সব কিছু একটা একটা করে রেডি করে নিচ্ছি। কাস্টার্ড সেমাইটাও দিয়ে দিচ্ছি। শেষে করব আমি হিমচে শাকের পকোড়া, কারণ এটা যদি আগে করি তো এটা মচমচে খাস্তা থাকবে না, তো পকোড়া সবসময় শেষেই করতে হয়। হিমচে শাকটাকে আমি বেছে নিচ্ছি। দেখুন পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর ওপরে যে মানে কচি যে বোটাটা থাকে ওটা নিয়ে নেব, এই অংশটা নিয়ে নেব, আর বাকি যে ডাঁটাগুলো সব ফেলে দেব। এইভাবে পাতাগুলো বেছে বেছে নিয়ে নেব, আর পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। আর এগুলো আমি বালতিতে ফেলে দিয়ে আসবো, সার করতে দিয়েছি সেই বালতিতে। এদিকে আমি একটা আলু নিয়েছি, যেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটু পানি দিয়েছি আর তাতে একটু লবণ দিয়ে রেখে দিলাম, তাতে এটা কি হবে, একটু ভালো নরম হবে। আমি এই আলুর পকোড়া করে নেব। শাকের পানিটা ঝরে গেছে, এবার শাকটাকে আমি ছোট ছোট করে কুচি করে নেব। একটা বলে নিয়ে নিচ্ছি ছোট ছোট করে কুচি করে। এবার এতে দেব লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাও কুচি করে নিলাম। কিছুটা আমি নিয়ে নিলাম, আর কিছুটা রেখেছি আলুর পকোড়াতে দেব বলে। এবার এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেব 4 টেবিল চামচ বেসন, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ 1/4 চামচ, লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, জিরে দিলাম 1/4 চামচ। এবার একটু একটু করে পানি দিয়ে এটাকে আমি মেখে নেব। আর কিছু মশলা এতে দেব না। একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা শক্ত মতো ডো বানাতে হবে। খুব বেশি শক্ত না, পাতলাও হবে না। এটা যেরকম পেঁয়াজি করে ঠিক সেরকম হবে। এটা এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। 4 টেবিল চামচ আমি বেসন নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর জোয়ান একটু নিলাম 1/4 চামচ, নিয়ে হাতের সাহায্যে ক্রাশ করে নিলাম। জোয়ান দিলে কিন্তু এর পকোড়ার স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিলাম, আর লবণটাও দেবেন স্বাদ মতো। এবার একটু একটু করে পানি দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা একটু ঘন হবে। এতে কাঁচা লঙ্কা আর ধনেপাতাও মিশিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে এইভাবে ফাটাতে হবে। যত ফাটাবেন তত ভালো হবে, মচমচে হবে আর ফুলবে।
তো বেসনের পকোড়া যখনই বানাবেন বেসনটাকে এইভাবে একটু ভালো করে ফাটিয়ে নেবেন। এবার হিমচে শাকের পকোড়াগুলো করে নিচ্ছি। যেরকম পেঁয়াজি করে একটু হাতের তালুতে রেখে চ্যাপটা করে আমি তেলেতে দিয়ে দেবো। তেলটা মাঝারি আঁচে রাখবো। মাঝারি আঁচে আমি ভেজে নেব সমস্ত পকোড়াগুলোকে। এই হিমচে শাকের পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। শাকটা অবশ্যই তেতো, কিন্তু পকোড়াটা তেতো হয় না, খেতে খুবই ভালো লাগে। আমার তো স্পেশালি খুবই ভালো লেগেছে। এবার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি টিস্যু পেপারে তুলে নিচ্ছি একে একে। এবার আলুর পকোড়াগুলোকে রেডি করে নেব। একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি শেষে, তার উপরে একটু পানি দিয়ে দিলাম। বেকিং সোডা দিলে এটা ফুলবে, তো বেকিং সোডাটা একদম শেষে দেবেন, তার উপরে একটু পানি দিয়ে দেবেন, আর এইভাবে একটু ডুবিয়ে তেলে ছেড়ে দেবেন। ফ্রেন্ডস, যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস আর রিলেটিভদের কাছে শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। আজকে এই মতো রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।